মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে মানবাধিকার বলতে বিএনপির চিনিয়ে দেওয়া মানবাধিকারই শুধু দেখছে কিনা, আপনার কাছে কি মনে হয়? সজীব ওয়াজেদ জয়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরো থাকছে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। পরিষ্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, একজন খুনি, একজন ধর্ষক, একজন জঙ্গি, একজন সন্ত্রাসী, সে যেই হোক না কেন, যেই হোক না কেন, তার বিচার বহির্ভূত হত্যা হতে পারে না, একদম পারে না। আপনি কি, আমরা অনেকগুলি প্রসঙ্গ আপনারা এসেছেন, আপনি কি ফারদিনের হত্যাটা নিয়ে কোনো মোটিভের কথা আপনি বলতে পারেন যে ফারদিনকে যদি হত্যা করা হয় তাহলে আমি এটা খুব ফলো করছিলাম খালেদ ভাই, আমি আজকে এটা নিয়ে একটা ভিডিও করেছি। আই এম কনফিউজড। এবং ওই দিন তার যে গতিবিধি 4 তারিখে বাসা থেকে বের হওয়ার পর থেকে শুরু করে 5 তারিখ মানে আর্লি প্রি ডন পর্যন্ত তার যে গতিবিধি, সে বহু জায়গায় গেছে, রামপুরা থেকে শুরু করে যাত্রাবাড়ি থেকে কেরানীগঞ্জ, এতগুলো জায়গায় সে কেন গেল এবং অতি অল্প সময়ের মধ্যে সেই দূরত্বগুলো অতিক্রম করেছে। ডেইলি স্টার একদম কিন্তু 1 2 3 4 5 6 করে জায়গাগুলোকে পিন পয়েন্টও করেছে। আমি মানে যদি আপনি এটা দেখেন, আপনি দেখবেন যে সে অনেকগুলো জায়গা একসাথে কভার করেছে। কেন করলো, কোথায় গেল এবং তার সঙ্গে কেউ ছিল কিনা, তার মোবাইল ফোন তো জায়গার লোকেশন গুলো লোকেট করছে, কিন্তু সেই লোকেট করা কি তার হাতে মোবাইলটা ছিল নাকি আর কারো হাতে মোবাইল ছিল, এই প্রশ্নগুলো চলে আসে। এই সঙ্গে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই, একমাত্র দুই একটা জিনিস একটু ক্লিয়ার হওয়ার জন্য, আপনারা দলীয় সিদ্ধান্তে সেখানে গিয়েছিলেন, কিন্তু দলীয় সিদ্ধান্তে কি পদত্যাগ করলেন নাকি পদত্যাগ করে নিজেদের সিদ্ধান্তে? প্রশ্নটি উঠছে এই কারণে যে খন্দকার মোশাররফ হোসেন বলছেন যে আমরা আসলে ওদেরকে পদত্যাগ করতে বলি নাই, ওনারা পদত্যাগ নিজের সিদ্ধান্তে করেছেন। আমরা দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেছি, আবার একই সঙ্গে এটাও সত্য যে এটা আমাদেরও সিদ্ধান্ত ছিল। যদি আমরা সিদ্ধান্ত না নিতাম পদত্যাগ করার, তাহলে তো আসলে পদত্যাগ হতো না। সুতরাং এটা আমাদেরও সিদ্ধান্ত ছিল। আমাদের যে 10 দফা আমরা দিয়েছি, তার প্রথম দফাটি হচ্ছে সংসদ ভেঙে দেয়া এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। যেহেতু আমরা সংসদ ভেঙে দেওয়ার দাবি তুলছি, সুতরাং একই সঙ্গে আমাদের সংসদে থাকাটা এক ধরনের দ্বৈত আচরণ বলে মনে হতে পারে। সে কারণেই দলের এই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেই আমাদের দল সংসদ থেকে পদত্যাগ। আপনাদের দলের একজন এমপি বলেছেন, আমি খুব দ্রুত এই প্রশ্নগুলি করে যাচ্ছি, আপনাদের দলের একজন এমপি বলেছেন যে এখন আর কোনো ইলেক্টেড সদস্য থাকলো না, তার মানে কি এই দাঁড়ালো যে বিএনপি সদস্যরা যেখান থেকে ইলেক্টেড হয়ে এসেছেন শুধু সেই কয়টি আসনে আসলে নির্বাচন ভালো হয়েছে? মানে এটি কেমন না এটা বলা? সেই কয়টি আসনে নির্বাচন ভালো হয়েছে কিনা আমি জানি না, তবে সেই কয়জন নির্বাচিত এটি নির্দ্বিধায় বলা যায়। ভালো হয়েছে কিনা আমি তখন বলতে পারবো, সুষ্ঠু হয়েছে তখন বলতে পারবো যদি ফেয়ার নির্বাচন হতো, হয়তো তারা আরো বেশি ভোট পেতেন। কিন্তু ওই কয়টি আসনে বিএনপি নির্বাচন করে মানে হাড্ডাহাড্ডি লড়াই করে বিএনপি জিতে এসছে, এটা খুবই সত্য এবং সমস্ত রকম কারচুপির বিরুদ্ধে তাদের এই জয়লাভ। ওকে, আর বিএনপির ভিতরে কি কোনো ক্লাস ডিভিশন আছে কিনা? যেমন ধরেন বিএনপির যে মহাসচিব আছেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েও যান নাই, আবার আপনারা গিয়েছেন, এমনকি সংরক্ষিত আসন থেকেও গিয়েছেন, সেটি কি প্রমাণ করে আসলে? আমরা তো যেহেতু দলীয় সিদ্ধান্তে গেছি, সুতরাং এখানে ক্লাস ডিভিশনের প্রশ্নই আসে না। আমাদের যাওয়ার পেছনে মহাসচিবের সিদ্ধান্ত একটি বড় ভূমিকা পালন করেছে। উনি সেই সময় বলেছিলেন যে যেহেতু আমাদের চেয়ারপারসন এখন কারাগারে, অ্যাক্টিং চেয়ারম্যান দেশের বাইরে, এই বৃহৎ দলের পুরো দায়িত্বটা তাকে পালন করতে হচ্ছে। সত্যিই তাই, তিনি শারীরিকভাবেও কিছুটা অসুস্থ। তিনি বলেছেন যে তার পক্ষে একই সঙ্গে সংসদ এবং দল চালানো তার জন্য খুব কঠিন হয়ে যাবে এবং সে কারণে তিনি সংসদে যাননি। তবে আমাদের এই সংসদে যাওয়ার পেছনে কিন্তু তার একটি বড় ভূমিকা আছে। তিনি চেয়েছিলেন আমরা সংসদে যাই এবং সেই তারই চাওয়াটার কারণে আমাদের সংসদে যাওয়া। বিষয়টা খুব স্পষ্ট। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে একটা বিষয় খুব পরিষ্কার করেছেন যে আমেরিকা ফার্স্ট নীতি থেকে তারা সরে এসছেন বলতে এই যে মানবাধিকার এবং গণতন্ত্র, এই দুটো বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, এটা কিন্তু তারা শুরু থেকেই বলে আসছেন। একটু ছোট করে, মানে আপনি আপনার বিদেশে পড়াশোনা সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় না যে মানবাধিকার বিষয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ, সেটা পিক এন্ড চুজ করা? এখন আওয়ামী লীগ সরকারকে তার পছন্দ হচ্ছে না পিটার হাসের, সেই জন্যই উনি মায়ের কান্নাতে এটি এরকম দেখিয়ে সেখানে তিনি যেতে চাইলেন, এবং মায়ের ডাক থেকে যখন তাকে একটি স্মারকলিপি দিতে চাওয়া হলো তখন তিনি এটি নিলেন না। মানে এটি কি তার এক ধরনের পিক এন্ড চুজ না? এবং সেটি করার অধিকার কি তিনি রাখেন? দেখুন, আমরা আইডিয়াল সিচুয়েশন নিয়ে আলাপ করতে পারি, কি হওয়া উচিত কি হওয়া উচিত না। ভিয়েনা কনভেনশন একটা আইডিয়াল সিচুয়েশন, হ্যাঁ, যে কোনো দেশের রাষ্ট্রদূত সেই দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, এটা ভিয়েনা কনভেনশনে আছে। কিন্তু বাস্তবতাটা কি সেটা আমাকে দেখতে হবে। বাস্তবতা হলো এটাই যে মোড়ল রাষ্ট্রগুলো বাংলাদেশের মানবাধিকার, আইনের শাসন, ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় তারা কথা বলেন, দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারা কথা বলেন, এবং আমাদের দেশের রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যখন সরকার নেয় তখন তারা রাষ্ট্রদূতদের চিঠির মারফত সেটা জানিয়েও দেয়। যেমন কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন গ্রেফতার করা হলো রাত ৩টার সময়, তখন কিন্তু ঠিকই দূতাবাসগুলোতে তার ব্যাখ্যামূলক চিঠি গেল। যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনারা এই চিঠি কেন পাঠাচ্ছেন দূতাবাসে, তখন তারা বললেন না বিএনপি জামাত তো নানান রকম ভুল বোঝায় তাই। অর্থাৎ বিএনপি জামাত ভুল বোঝায় তো আপনার মানে সরকার যদি সেই
স্ট্রেংথই থাকতো সরকারের, সে বলতে পারতো আমরা কেয়ার করি না, বিএনপি জামাত যা বোঝায় বোঝাক। কিন্তু আইডিয়াল সিচুয়েশন যা হওয়ার কথা সেটা তো আসলে কোনো ক্ষেত্রেই হচ্ছে না। সেটা ভিয়েনা কনভেনশন ফলো করার ক্ষেত্রেও যেমন হচ্ছে না, আবার বাংলাদেশের সরকার যখন দূতাবাসগুলোতে তদবির করে, অথবা আপনাকে আরেকটু মনে করিয়ে দেই, মিশেল ব্যাচেলর যখন বাংলাদেশে এসেছিলেন তখন আওয়ামী লীগের কিছু সুশীল তার সঙ্গে বসেন এবং আওয়ামী লীগের দলের পক্ষ থেকেও বসা হয় তার সঙ্গে। আপনি শুনলে আশ্চর্য হবেন, বা আপনি জানেন নিশ্চয়ই যে সেখানে দোরাই স্বামী উপস্থিত ছিলেন, ভারতের হাই কমিশনার। দোরাই স্বামী ওখানে কেন উপস্থিত ছিলেন আপনি বলেন? এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হয় বা এটা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে হয়? কিন্তু আপনার কাছে কি এইটা মনে হয় না যে ব্যাচেলেটি দোরাই স্বামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, অথবা দোরাই স্বামী ওইখানে থাকলে ব্যাচেলেটির যদি কোনো আপত্তি থাকতো তাহলে তিনি সেই মিটিংটাই কন্টিনিউ করতো না? এটা আপনার কখনো মনে হয় না? ওটা হলো আইডিয়াল সিচুয়েশন, সেটাই আমি বলছি। আইডিয়াল সিচুয়েশন হয় না খালেদ ভাই, আইডিয়াল সিচুয়েশন হয় না বলে আমরা ভারতের রাষ্ট্রদূতকে বা ভারতের হাই কমিশনারকে আমরা দেখি আরেক দেশের মানবাধিকার নিয়ে আলাপের সময় সেখানে উপস্থিত থাকতে, এবং বাংলাদেশের মানবাধিকারের ব্যাখ্যা কিন্তু দোরাই স্বামী মানে তিনিও দিয়েছেন, তিনিও একজন বক্তা ছিলেন সেখানে। শুধু এখানেই শেষ না, কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে এসছেন যে এই সরকারকে যেন আবারও ক্ষমতায় আনা হয়, এবং এই বিষয়ে যখন তাকে সমালোচনার মুখে পড়তে হয়, দল তাকে ডিজোন করে এবং দল বলে এটা দলের বক্তব্য না, তার নিজের বক্তব্য, তখন কিন্তু তাকে আবারও প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলেছেন আপনি আমার বক্তব্যে অটল। আমার কথা হলো, একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন এই ধরনের কথা বলে তখন সেটা কি দলের বক্তব্য না হয়ে তার ব্যক্তিগত আবার পররাষ্ট্রমন্ত্রী যখন আমেরিকা থেকে বলে আসেন যে বিএনপি কে তো আপনারা আসতে বলেন, তখনও মনে হয় যে বিএনপি আসলে আমেরিকার সাথে এখন অনেক ঘনিষ্ঠ। আমি যে প্রশ্নটি করতে চাইছিলাম সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে মানবাধিকার বলতে বিএনপির চিনিয়ে দেওয়া মানবাধিকারই শুধু দেখছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আমার সেটা মনে হয় না এই কারণেই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সরিয়ে রাখি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আমরা যদি ইউরোপের দেশগুলোর দিকে তাকাই, আমরা যদি আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো আছে সেগুলোর দিকে তাকাই, আপনি দেখবেন যে আন্তর্জাতিক 10টি মানবাধিকার সংস্থা 2019 সাল থেকে ক্রমাগত জাতিসংঘকে বলে আসছে যাতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের র্যাব থেকে কোনো সদস্য না নেওয়া হয়, কারণ তারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এবং যখন বাংলাদেশের স্যাংশন আসলো, দেখুন দুঃখ লাগে বলতে কিন্তু না বলেও পারি না, এটা সত্য যেটা, যে যখন স্যাংশন আসলো বলা হলো যে বিরোধী দল খুশি। ভাইরে, খুশি তো হবই, কারণ স্যাংশন আসার পর বিচার বহির্ভূত হত্যা সত্যিই কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল, এবং বিচার বহির্ভূত হত্যার শিকার যেহেতু বিরোধী দলমতের মানুষই হয় এবং আমাদের উপর দিয়ে বন্দুকের নলটা চলে, সুতরাং আমাদের খুশি না হয়ে উপায় নাই। বাবা এক মিনিট, কিন্তু বেশি ফারানা, আপনি হয়তো খেয়াল করলে একটু দেখবেন যে স্যাংশন আসার পরে যেমন কিছুদিন বন্ধ ছিল, স্যাংশন আসার আগেও কিছুদিন কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধই ছিল। এটি আসলে মানে এটি আসলে মানে এটি পরিসংখ্যানগত জার্গান আমরা যাকে বলি। আচ্ছা, আমার যে প্রশ্নটি আপনার জন্য বাবা, আমরা আসবো আপনার কাছে, যে 10ই ডিসেম্বরকে যদি আমরা একটা মানে একটা লাইন বা একটা এন্ড লাইন হিসেবে বিবেচনা, একটা ফিতা হিসেবে বিবেচনা করি, 10ই ডিসেম্বর পার হয়েছে, বিএনপি আসলে কি অর্জন করলো? মানে যখন ঢাকায় এই বিভাগীয় সমাবেশের কথা ঘোষণা করা হয়েছিল তখন যদি আজকের স্ট্যাটাসটা আপনাদেরকে অফার করা হতো তাহলে আপনারা খুব খুশি হতেন যে এইটাই আপনাদের প্রত্যাশা ছিল, এক্স্যাক্টলি এইটাই আপনারা অর্জন করতে চাইছিলেন 10ই ডিসেম্বরের পরে? আমি বলবো 10ই ডিসেম্বর আমরা একটা সমাবেশ করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম সেই সমাবেশে যেন আমাদের কর্মী সমর্থকরা উপস্থিত থাকতে পারে। আমরা চেয়েছিলাম আমরা নেতারা, আমাদের দলের নেতা যারা আছেন তারা সেই সমাবেশে উপস্থিত হবেন এবং একটা নির্দেশনা দিবেন। তিনটাই কিন্তু সফল হয়েছে। আমরা সমাবেশ করতে পেরেছি, আমাদের কর্মীরা উপস্থিত হয়েছেন এবং আমাদের নেতার কাছ থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি। দেখুন, সরকার, এখন প্রশ্ন আসতে পারে 10ই ডিসেম্বরকে ঘিরে এতটা হাইপ তৈরি হলো কি করে? এই প্রশ্ন আমাকে বহু জায়গায় করা হয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি এটা নিয়ে একটু বলতে চাই। এই হাইপটা কেন হলো? দেখুন, সরকার সোয়াত নামালো, সরকার জলকামান নামালো, সমাবেশের 3 দিন আগে থেকে সরকার পুরো পুরোনো পল্টন কর্ডন করে ফেললো ক্রাইম জোন লিখে। সরকার আমাদের মহাসচিবকে অফিসে ঢুকতে দিল না, পুলিশ সে অফিসে ঢুকলো এবং কি নিয়ে ঢুকলো সাংবাদিকদের দেখতে দিল না, বলা হলো সে অফিসে বোমা আছে, পাওয়া গেল চাল ডাল পানি অর্থাৎ খিচুড়ি রান্নার সরঞ্জাম। কিন্তু তারা অফিস তছনছ করলো, ভাঙলো এবং আমাদের মহাসচিবকে রাত 3টার সময় গ্রেফতার করলো। রাত 3টা কোনো সময় হতে পারে না। আমি আরেকটা খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, খবরটা আমার আজকে চোখে পড়েছে। সেখানে একজন ভদ্রমহিলা বলছেন, তিনি 89 বছর বয়সের একজন ভদ্রমহিলা, তিনি বলছেন যে 10ই ডিসেম্বরের আগের রাতটি তার পরিবারের জন্য ছিল ভয়ঙ্কর। 10ই ডিসেম্বর গণসমাবেশের 2 দিন আগে মধ্যরাতে আওয়ামী লীগের কর্মীরা ওয়ারিতে তার বাসায় হামলা চালিয়ে তার এক ছেলেকে হত্যা করে, আরেক ছেলেকে ধরে নিয়ে যায়। এবং তিনি আজকে ডেইলি স্টারের কাছে বলছিলেন যে এই দেশে কি বিএনপি করাটা অপরাধ? একই প্রশ্ন আমি আপনার মাধ্যমে করতে চাই, এই দেশে ভিন্ন মত পোষণ করাটা কি অপরাধ? আপনি খুব সঠিকভাবে বলেছেন, বিএনপিকে আমরা একদিকে সরিয়ে রাখি। খালেদ ভাই, আপনার অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক, আমি আপনার এই জানতে চাই, খালেদ মহিউদ্দিন জানতে চাই, আমি প্রতি সপ্তাহে শুনি, প্রতি সপ্তাহে আমি মিস করি না, সেখানে তিনি বলেছিলেন যে অতি উৎসাহীরা এটা করেছে, এটা আমাদের অতটা মত ছিল না। একই কথা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই কাদের সাহেবের ভাই, তিনিও একই কথা বলেছেন, একই ধরনের কথা সাংগঠনিক সম্পাদকরা বলেছেন। একই ধরনের কথা আমরা ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের কাছে শুনেছি, শরীফ নুরুল আম্বিয়া মহাজোটের শরীক তার কাছ থেকে শুনেছি, একই ধরনের কথা আমরা শুনেছি নেতার কাছ থেকে। আপনার কথা একদম পরিষ্কার। আমি শুধু এই জায়গাটা একটু জানতে চাইছিলাম, 10ই ডিসেম্বর নিয়ে তো হাইপ হলো, আপনি বললেন নয়াপল্টন এটি হয়েছে, আপনারা বললেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি 4 দিন ধরে গোদরে বসে থাকলো যে ঢাকার একটি রাস্তাতেই তাদের এই মহাসম্মেলন করতে হবে, এবং বিএনপির জায়গা থেকে এই কথা মনে করার একটা বড় কারণ কি ছিল না যে ঢাকাকে অচল করে দেওয়া হবে, সরকারকে ফেলে দেওয়া হবে, সেই জন্য শহরের মাঝখানের রাস্তাটি থেকে একটি পার্কে বা একটি উন্মুক্ত স্থানে এটি করার জন্য সরকার বলছিল, পুলিশ বলছিল, যেটি আসলে বিএনপি শুনছিল না, এবং পরে আবার যেটি বিএনপি শুনলো, এবং পুরো ঘটনার জন্য আপনার কাছে মনে হয় না যে আপনারা অনেকটাই দায়ী যা কিছু হয়েছে? মানে না, দেখুন, আমরা কিন্তু পল্টনে অতীতে অনেক সমাবেশ করেছি, আমরা পল্টনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতেও সমাবেশ করেছি, সুতরাং পল্টনে থাকাটা খুব, যে পল্টনে সমাবেশ করলে খুব যে কোনো অসুবিধা হতো তা না। হ্যাঁ, 6 থেকে 7 ঘন্টা যান চলাচল বন্ধ থাকতো, পুলিশ তো 3 দিন 4 দিন ওখানে পুরো রাস্তায় বন্ধ করে রেখেছে, যান তো এমনি যান চলাচল বন্ধ রইলো। আর সরোবর্তী উদ্যানের ব্যাপারে আমাদের যে বক্তব্য ছিল, পুরো ডিসেম্বর মাস জুড়ে আওয়ামী লীগের সেখানে প্রোগ্রাম, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে